আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে ঘনক। তো আগের ভিডিওতে আমরা আয়তঘন বা সমকোণী চৌকোণ নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে আমরা ঘনক নিয়ে আলোচনা করব। তো ঘনক হচ্ছে এক প্রকারের আয়তঘন। আমরা আয়তঘনতে দেখেছি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বিভিন্ন রকম হয়েছে, আলাদা হয়েছে, কিন্তু ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা একই রকম হবে, সেম হবে। অর্থাৎ আমরা বলতে পারি যেই আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটি সমান সেটাকে বলা হয় ঘনক। ঠিক আছে, তো আমরা এখানে একটা ছবি এঁকেছি। এ বি সি ডি একটা ঘনক রয়েছে, দেখে বুঝতেই পারছো। এ বি সি ডি ই এফ জি এইচ, এইটা একটা ঘনক। ওকে, তো এই ঘনকের প্রত্যেকটা বাহু হচ্ছে আমরা ধরে নিচ্ছি এ একক করে। এটার দৈর্ঘ্য যা, প্রস্থও তাই, আর উচ্চতাও তাই। ঠিক আছে, অর্থাৎ ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য হচ্ছে সমান। ধার বা এজ যেটাকে বলা হয় সেটা প্রত্যেকটা সমান। তাহলে অবশ্যই ঘনকের প্রত্যেকটা তল আমরা বুঝতেই পারছি বর্গাকার হবে। তাহলে কটা এখানে বর্গাকার তল আছে? 6টা বর্গাকার তল আছে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আমরা একটা একটা করে ঘটনা বের করব। প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে 1 নম্বর দিয়ে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার খেয়াল করো কটা তল? 6টা তল। প্রত্যেকটা তল কেমন? বর্গাকার। তাহলে প্রত্যেকটা বাহু যদি এ একক করে হয় তাহলে 6টা তলের মোট ক্ষেত্রফল 6 ইন্টু এ স্কোয়ার বর্গ একক, অর্থাৎ 6 এ স্কোয়ার বর্গ একক। সেটাকে আমরা বলবো 6 ইন্টু বাহুর স্কোয়ার। এটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার 2 নম্বরে ঘনকের কর্ণ। দেখো আমরা কিন্তু দেখেছিলাম যে সমকোণী চৌপল বা আয়তঘনকের 4টে কর্ণ থাকে। তো যেহেতু ঘনক একটা নির্দিষ্ট একটা বিশেষ প্রকারের আয়তঘন, তার 4টেই কর্ণ আছে। তো কর্ণগুলো কি কি আমরা এখান থেকে দেখতে পারবো। ই এর সঙ্গে সি যুক্ত করব, এর সঙ্গে জি, এফ এর সঙ্গে ডি, আর এইচ এর সঙ্গে বি। এখানে ছবি আঁকতে গেলে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য একটু বোঝানো যেতে পারে। দেখো যদি আমরা আঁকি, এই একটা কর্ণ, ঠিক আছে, এফ এর সঙ্গে যদি ডি যুক্ত করা হয়, এই একটা কর্ণ। আবার কি বি এর সঙ্গে এইচ যুক্ত করতে হবে, বি এবং এইচ যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে এখান থেকে আমরা আরেকটা কর্ণ পেতে পারি। আরেকটা কর্ণ কি হবে? এ এর সঙ্গে জি যুক্ত করলে আরেকটা কর্ণ হবে। তাহলে এই 4টে কর্ণ কিন্তু আমরা পেয়ে গেলাম। তো সমকোণী চৌপলের কর্ণের সূত্রে কি ছিল? √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এই নিয়ে আমরা অনেক রকম আলোচনা করেছি। তাহলে কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য √, দৈর্ঘ্য স্কোয়ার। এখানে দৈর্ঘ্য কত? এ একক, তাহলে এ স্কোয়ার। প্রস্থ স্কোয়ার, প্রস্থ কত? এখানে এ একক, তাহলে এ স্কোয়ার। উচ্চতাও এখানে কত? এ, তাহলে এ স্কোয়ার। একক হবে, তাহলে √, 3a স্কোয়ার একক। অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাব a √3 একক, অর্থাৎ √3 ইন্টু বাহু। এইটাই হচ্ছে আমাকে ঘনকের কর্ণের সূত্র। এবার বাকি যেটা পড়ে রইল সেটা হচ্ছে আমাদের আয়তন। 3 নম্বর দিয়ে আমরা কি লিখব? ঘনকের আয়তন বা ঘনফল। দেখো আমরা আয়তঘনকের কর্ণ পেয়েছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে আমাদের ঘনকেরও সেই একই রকম হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে হচ্ছে দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক, আর
উচ্চতা হচ্ছে দৈর্ঘ্য এ একক, প্রস্থ এ একক, উচ্চতাও এ একক। তাহলে এখানে হয়ে যাবে এ কিউব ঘন একক। অর্থাৎ আমরা কি পাবো? বাহুর কিউব। ঠিক আছে, বাহু কিউব হচ্ছে আমাদের এর আয়তনের সূত্র। তাহলে আমরা ঘনক সম্বন্ধে মোটামুটি জানলাম। ঘনক এক্সাম্পল আমরা জানো, লুডোর যে ছক্কা হয় সেটা ঘনক হয়, সুগার কিউব সেটা হয়। অনেক রকম বাক্স তৈরি হয়, মানে যেগুলোতে সুন্দর সুন্দর ছোট ছোট খেলনা থাকে বাচ্চাদের, সেগুলো দেখতে দেখবে অনেক সময় কিউব আকারের হয়। বসার অনেক সময় প্লাস্টিকের সুন্দর দেখতে, মানে লুডোর ছক্কার মতো ছবি আঁকা আঁকা বসার টুল পাওয়া যায়, সেগুলো এরকম ঘনক আকারে। যেরকম অসংখ্য উদাহরণ আছে, তোমরা গুগলে খুললেই দেখতে পাবে ঘনকের বিভিন্ন রকম এক্সাম্পল। আশা করি ঘনক সম্বন্ধে বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। আমরা ঘনকের বিভিন্ন অঙ্ক নিয়ে একটু একটু করে আলোচনা করি। তো প্রথমে যেটা আমরা করব, যে একটা ঘনক যদি নেওয়া হয়, ধরা যাক একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে, প্রশ্ন 1, যদি এরকম হয় একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরো 6 একক বা 6 সেন্টিমিটার, তাহলে আমাদের কি কি বের করতে হবে? সমগ্র তলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য আর আয়তন। তাহলে একটা একটা করে করছি। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কিরকম ছিল? 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 ইন্টু 6 স্কোয়ার বর্গ সেন্টিমিটার, তাহলে 216 বর্গ সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তারপরে আমাদের ছিল কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমাদের সূত্র আমরা জানি, 2 নম্বর। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য ছিল কি? a ইন্টু √3, মানে √3 ইন্টু বাহু। তাহলে বাহু হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 6√3 সেন্টিমিটার। এইটা হয়ে গেল কর্ণের দৈর্ঘ্য। 3 নম্বর দিয়ে কি হবে? আয়তন। আয়তন কি ছিল? বাহু কিউব, অর্থাৎ 6 কিউব ঘন সেন্টিমিটার, মানে 216 ঘন সেন্টিমিটার। তাহলে এই 3টে জিনিস আমরা কিন্তু পেলাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। ছোট ছোট অনেক প্রশ্ন হয় ঘনক থেকে। 2 নম্বর, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের এখানে দেওয়া হয়েছে 256 বর্গ মিটার। তাহলে এখান থেকে আমাদের যেটা জানতে চাইছে সেটা আমরা করব। প্রথমে আমাদের ঘনকটির আয়তন জানতে চাইছে, ঠিক আছে? তাহলে আয়তন কত? তাহলে ধরা যাক ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a মিটার। অবশ্যই a > 0 হবে, এখানে বলার কোনো অপেক্ষা রাখে না। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, আচ্ছা এখানে পার্শ্বতল কটা? 4টে আমাদের এখানে পার্শ্বতল। তাহলে 4টে বর্গাকার পার্শ্বতল, তাহলে 4 ইন্টু একটি তলের ক্ষেত্রফল, একটি বর্গাকার তলের ক্ষেত্রফল লিখি।
তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 4 ইন্টু এ স্কোয়ার বর্গ মিটার। তাহলে প্রশ্নানুসারে এখানে কি দেওয়া রয়েছে, 4 এ স্কোয়ার দেওয়া রয়েছে আমার 256, তাহলে এ স্কোয়ার কত হবে 24, 4 4 16, তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 8। সুতরাং ঘনকটির আয়তন কি সূত্র, বাহু কিউব, তাহলে এ কিউব ঘন মিটার, দ্যাট ইজ 8 কিউব ঘন মিটার, তাহলে এখান থেকে যাচ্ছে 512 ঘন মিটার। ওকে, তাহলে এই হলো আমাদের ছোট ছোট অঙ্ক, আমরা ঘনক নিয়ে আলোচনা করছি, পরবর্তী অঙ্ক আমরা আসছি। এবার আমরা আরো বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27, বা ধরো 8:27। আমি প্রশ্নটা লিখছি, দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:27 হলে তাদের বাহুর অনুপাত কত, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত, এবং কর্ণের অনুপাত কত। তাহলে প্রশ্নটা আবার বলা হচ্ছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত হচ্ছে 8:27, তাহলে তাদের বাহুর অনুপাত জানতে চাইছে, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত জানতে চাইছে, এবং কর্ণের অনুপাতও জানতে চাইছে। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, ধরা যাক ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ একক ও বি একক। এখানে যেহেতু প্রশ্নে কোনো একক বলা হয়নি, সেখানে কিন্তু আমাদের সেন্টিমিটার, মিটার এগুলো কিন্তু লিখবে না, একক ধরে করবে। যদি এখানে কোনো সেন্টিমিটার উল্লেখ থাকতো তাহলে সেন্টিমিটার নিয়ে করতাম। এখানে কোনো এককে যেহেতু আমাদের উল্লেখ নেই, তাহলে আমরা কোনো রকম আলাদা একক ধরবো না, একক ধরেই কাজটা করব। মানে একক যেহেতু বলা নেই, তাহলে সেন্টিমিটার, মিটার লিখবো না, একক ধরে করব। তাহলে সুতরাং আয়তনের অনুপাত, সুতরাং আয়তন যথাক্রমে, তাহলে লেখো আয়তনের সূত্র কি, এ কিউব বাহু কিউব, তাহলে এ কিউব ঘন একক এবং বি কিউব ঘন একক। প্রশ্নানুসারে আমরা এখান থেকে কি পাচ্ছি, প্রশ্নানুসারে এ কিউব ইজ টু বি কিউব হয়ে যাচ্ছে 8:27, তার মানে 8 তাহলে আমরা একটুখানি লিখি বা দিয়ে, এ কিউব ইজ টু বি কিউব কত হবে 2 কিউব ইজ টু 3 কিউব, সুতরাং এ ইজ টু বি হয়ে যাচ্ছে 2:3। তাহলে সুতরাং 1 নম্বর দিয়ে বাহুর অনুপাত, বাহু কত করে আমাদের, এ একক ইজ টু বি একক, মানে এ ইজ টু বি একক কেটে গেল, 2:3 হয়ে গেল। 2 নম্বর, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, তো প্রথমে সমগ্র তলের ক্ষেত্রফল কত, প্রথমটা 6a স্কোয়ার বর্গ একক, আর পরেরটা হচ্ছে 6b স্কোয়ার বর্গ একক, তার মানে হচ্ছে 6a স্কোয়ার ইজ টু 6b স্কোয়ার, তার মানে a স্কোয়ার ইজ টু b স্কোয়ার, a স্কোয়ার ইজ টু b স্কোয়ার মানে হচ্ছে 4:9, 2 স্কোয়ার 4 আর 3 স্কোয়ার হচ্ছে 9। ওকে,
3 নম্বর দিয়ে আমরা কি পাবো? কর্ণের অনুপাত, কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে প্রথমটার কর্ণ কত? a√3 একক ইস টু b√3 একক পরেরটার কর্ণ। তার মানে হচ্ছে √3 কেটে গেল, একক কেটে গেল, a/b। তাহলে এখান থেকে a/b মানে হচ্ছে 2:3 আমরা লিখব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম ছোট ছোট অঙ্ক এমসিকিউজ এ থাকে, শূন্যস্থান পূরণে মাধ্যমিকে কিন্তু এই ধরনের অঙ্ক থাকে। এই গেল আমাদের 3 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে, যদি ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় তাহলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? বাহু যদি 10% বৃদ্ধি পায়, একটি ঘনকের বাহু বৃদ্ধি পেলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, একটি ঘনকের আয়তন যদি 10% বৃদ্ধি পায় তাহলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা প্রথমে যেটাকে ধরবো, ধরা যাক বাহুর দৈর্ঘ্য a একক। প্রাথমিক বাহুর দৈর্ঘ্য, এখানে আমরা লিখি প্রাথমিক বাহুর দৈর্ঘ্য। সুতরাং প্রাথমিক আয়তন কত হবে? a³ ঘন একক, কোনো সন্দেহ নেই। 10% বৃদ্ধির পর বাহুর দৈর্ঘ্য, তাহলে প্রথমে ছিল a, তার সঙ্গে a এর 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হয়ে যাবে? 11a/10 একক। কোনো সমস্যা নেই। সুতরাং পরবর্তী আয়তন, এটা হচ্ছে বাহু কিউব, তাহলে 11a/10 হোল কিউব ঘন একক, তাহলে 1331 a³/1000 ঘন একক। 11 কিউব হচ্ছে 1331 আমাদের হচ্ছে ঘনকের, 11 এর কিউব হচ্ছে আমাদের 1331 আর বাই হচ্ছে 1000। সুতরাং আয়তন বৃদ্ধি আমরা করব। আয়তন বৃদ্ধি পেয়েছে, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 1331 a³/1000 মাইনাস কত? a³ আগে ছিল a³ ঘন একক, হিসেব করলে কত হয়ে যাবে? 331 a³/1000 ঘন একক। সুতরাং আমাদের বলেছে আয়তন বৃদ্ধির হার। তাহলে কত হবে? সূত্রটা কি? আয়তন বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইন্টু 100%। আয়তন কত বৃদ্ধি? 331 a³/1000। প্রাথমিক কত? a³ এটা হচ্ছে ঘন একক, এটা তো তাই ঘন একক, ইন্টু 100%, তাহলে হয়ে যাবে 33.1%। এটাই হয়ে যাবে আমাদের আয়তন বৃদ্ধি। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা। আশা করি তোমরা এই অঙ্কটা সঠিকভাবে বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর পরীক্ষায় দেয়। আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি ঘনকের প্রতি বাহুকে 50% কমানো হলো। একটি ঘনকের প্রতি বাহুকে 50% কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে যে মূল ঘনক, অর্থাৎ প্রথমে যে ঘনকটা দেওয়া রয়েছে সেই ঘনক এবং যে পরিবর্তিত ঘনক, এদের আয়তনের অনুপাত কত জানতে চাইছে। ঠিক আছে, তো প্রথমে আগে ধরা যাক
মূল ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে সুতরাং মূল ঘনকের ঘনফল অবশ্যই বাহু কিউব। তাহলে এখান থেকে আমরা পাবো a কিউব ঘন একক। এবার লেখো পরিবর্তিত ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, কত হবে? 50% কমানো হয়েছে, তাহলে ছিল আগে a, কমানো হয়েছে মাইনাস a ইন্টু 50%, 50/100 একক। তাহলে কত হয়ে যাচ্ছে? a/2 একক। সরাসরি 50% কমানো হয়েছে, মানে a ছিল a/2 হয়েছে। তাহলে সুতরাং পরিবর্তিত ঘনকের ঘনফল কত হবে? এখানে হবে বাহু কিউব, a/2 এর কিউব ঘন একক, তার মানে a³/8 ঘন একক। তাহলে দেখো কি হলো, তাহলে সুতরাং মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের বা ঘনফলের অনুপাত, কত হবে? প্রথমটা ছিল a³ ঘন একক ইস্টু, পরের কত ছিল? a³/8 ঘন একক। তার মানে হচ্ছে a³ ইস্টু a³/8, তার মানে 1:1/8। যদি 8 লসাগু 8 দিয়ে গুণ করা হয় তাহলে 8:1 হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করলাম। 5টা অঙ্ক, বিভিন্ন রকম অঙ্ক। প্রথমে আমরা ঘনক সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তারপরে ঘনক নিয়ে 5টা অঙ্ক করেছি। আমরা আরো অঙ্ক করব। আজকের ভিডিওতে এইটুকুই আমাদের থাকলো। আশা করি তোমরা ঘনক সম্বন্ধে অনেকটাই বুঝতে পেরেছো। তো খুব সহজ, সমকোণী চৌপল ঘনক এগুলো অত্যন্ত সহজ। প্র্যাকটিস করো, যেভাবে বলা হয়েছে লেখার ধরনটা খেয়াল করো। অনেকে অঙ্ক করতে পারলেও লেখা ঠিক মতো লেখো না, মুখে মুখে অঙ্ক করে দিচ্ছ, কিন্তু লেখার জন্য কিন্তু প্রচুর নম্বর কাটা যায়। এই ধরনের একটি অঙ্ক রয়েছে, এটা যদি এটা এমসিকিউ হয় তাহলে তোমরা মুখে মুখে করতে পারো, ঠিক আছে। কিন্তু যদি সেটাকে আমরা 2 নম্বরের অঙ্ক হিসাবে কল্পনা করি, যদি দেওয়া হয় 2 নম্বরের অঙ্ক, তাহলে কিন্তু এইরকম টোটাল ডেসক্রিপশন লিখতে হবে। কোথায় কোথায় একক লিখছি, কোথায় কোথায় কিভাবে সেটা ক্যান্সেল করছি, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কের ক্ষেত্রে। শুধু অঙ্ক করলেই তো আর হয় না, অঙ্কের সঙ্গে লেখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অঙ্ক লেখাটা এক্সপ্রেস করা, বোঝানো টিচারকে। অঙ্ক আমি বুঝলাম, কিন্তু আমি কোনো টিচারকে বা যিনি খাতা দেখবেন তিনি বুঝতে পারলেন না, তাকে আমি এক্সপ্রেস করতে পারলাম না, সেটা কিন্তু খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু নম্বর কমে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা মাথায় রাখো।